প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বাসায় আছো এবং ভালো আছো। তোমাদের পরিবারের সবাই ভালো আছে এবং সুস্থ আছে এই কামনা করে আমি এই অনলাইনে পদার্থবিজ্ঞান এর প্রথম অধ্যায় দ্বিতীয় পত্র থেকে আলোচনা করার জন্য তোমাদের সামনে উপস্থিত হয়েছি। বিদ্যালয়ের তাপগতিবিদ্যা আমরা এই দ্বিতীয় ক্লাসে যে জিনিসগুলো অর্জন করব বা যে শিখন বল অর্জন করবো সেগুলো হলো তাপীয় সিস্টেমের ধারণা তোমরা ব্যাখ্যা করতে পারবে, তাপগতিবিদ্যার প্রথম সূত্র ব্যাখ্যা করতে পারবে, কোনো সিস্টেমের তাপ, তার অভ্যন্তরীণ শক্তি এবং সম্পূর্ণ কাজের পরিমাণ বিশ্লেষণ করতে পারবে। এবং যেসব বিষয়বস্তু আলোচনা করব সেগুলোর মধ্যে হলো তাপীয় সিস্টেমের ধারণা, তাপ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি ও কাজ এবং তাপগতিবিদ্যার প্রথম সূত্র সম্পর্কে তোমরা এই আলোচনার পরে জানতে পারবে। আমরা প্রথমেই আসি সিস্টেম কাকে বলে। সিস্টেম বলতে কি বুঝি? আমরা সাধারণত পরিবেশের যে অংশ নিয়ে সাধারণত পরীক্ষা নিরীক্ষা করি এই অংশটুকুই সিস্টেম বলে। অর্থাৎ আমরা পরিবেশের, যেমন মনে করো তুমি প্রাকৃতিক গ্যাসের পুরো প্রাকৃতিক গ্যাস নিয়ে আমরা পরীক্ষা করতে পারবো না। যে অংশটুকু নিয়ে আমরা পরীক্ষা করব বা সিলিন্ডারে করে আমরা এই গ্যাসের অংশটুকু নিব, এটা নিয়ে পরীক্ষা করবো, এটা একটা সিস্টেম। এই সিস্টেমকে, তাপগতিবিদ্যার সিস্টেমকে আবার তিন ভাগে ভাগ করা যায়। একটা হলো ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম আর আইসোলেটেড। ওপেন সিস্টেম হলো যে সিস্টেমে ভর ও শক্তির উভয় পরিবর্তন ঘটে তাকে ওপেন সিস্টেম বলে। যেমন তাপ ইঞ্জিন, এটা তাপ ইঞ্জিনে তোমরা উদাহরণ দিতে পারো। আর ক্লোজ সিস্টেম, যে সিস্টেমে শক্তির পরিবর্তন ঘটে কিন্তু ভরের কোনো পরিবর্তন ঘটে না। যেমন গ্রিন হাউস, তারপরে তোমরা বলতে পারো রেফ্রিজারেটর ফিউল গ্যাসের মাধ্যমে কি করে পরিবেশে তাপ ছেড়ে দেয়, আবার দেখা যায় মানে ডিপ ফ্রিজ থেকে ওই তাপ গ্রহণ করে নিয়ে আসে, কিন্তু গ্যাসের পরিমাণ, গ্যাসের ভর ঠিক থাকে, জাস্ট এটা তাপটাকে বের করে শীতলে পরিণত করে। আর আইসোলেটেড মানে বিচ্ছিন্ন সিস্টেম। এই সিস্টেমে সাধারণত বদ্ধ সিস্টেম। আমরা মনে করি যখন গ্যাসের সিলিন্ডারে আমরা গ্যাস ভরি এবং আটকিয়ে রাখি তখন এটা একটা বদ্ধ সিস্টেম। তারপর হতে পারে চাকে যদি আমরা কি কোনো একটু ফ্লাক্সে আবদ্ধ রাখি, চাকের ওই ফ্লাক্সের কর্ড যত সময় বদ্ধ করে রাখবো সেটাই হলো একটা আইসোলেটেড সিস্টেম। আর এই সিস্টেমগুলো আমরা বিভিন্ন পরিমাপ করার জন্য বা গতীয় চলরাশি, তিনটি চলরাশি আমরা নির্ধারণ করে থাকি। যেমন গতীয় চলরাশির মধ্যে আমরা জানি যে তাপমাত্রা, চাপ, আয়তন, এগুলো দিয়ে আমরা এই তাপগতীয় চলরাশি হিসেবে বিবেচনা করতে পারি। যেমন বলবিদ্যায় আমরা স্থান এবং কালকে পরিবর্তনশীল ধরে সম্পূর্ণ কাজগুলি সম্পাদন করছি। আর এখানে তিনটি চলককে আমরা বিবেচনা করে তাপগতীয় সিস্টেমের যতগুলো আলোচনা আছে সেগুলো আমরা আলোচনা করব। তো মোটামুটি আমরা এখানে সিস্টেম সম্পর্কে আমাদের একটা ধারণা হলো এবং তাপগতীয় রাশি সম্পর্কে আমরা একটা ধারণা হলো। এরপরে আমরা যাব তোমার তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আমরা 0তম সূত্র গত ক্লাসে করছি এবং প্রথম সূত্র আমরা বলতে কি বুঝি। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এখানে তাপগতিবিদ্যার দুইজন বিজ্ঞানী বলছেন, তাপগতিবিদ্যার সূত্র সম্পর্কে ধারণা দিয়েছেন। প্রথম যিনি দিয়েছেন তিনি হলো বিজ্ঞানী জুল। তিনি বলছে কি, যে পরিমাণ তাপ সৃষ্টি হয় সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হয়, আর যে পরিমাণ কাজ হবে সব তাপে রূপান্তরিত হবে। এটা হলো জুলের সূত্র। পরবর্তীতে দেখা গেছে এই জুলের সূত্রকে পরিবর্তন করে বিজ্ঞানী কোলোসিয়াস একটা সূত্র দিয়েছেন। সেই সূত্রটা হলো, কোনো সিস্টেমে যে পরিমাণ তাপ সরবরাহ করা হবে এই তাপের কিছু অংশ কাজে রূপান্তরিত হয় এবং কিছু অংশ এই যে অন্তস্থ শক্তির পরিবর্তনের সিস্টেমের অন্তস্থ শক্তি পরিবর্তনের ব্যবহৃত হয়। তাই কোলোসিয়াসের মতে যে আমরা রাশিগুলি পাই সেটা হলো যে ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। এখানে আমরা জুলের সূত্র যেমন দেখছি, ডাব্লিউ সমানুপাতি কিউ, অর্থাৎ ডাব্লিউ সমানুপাতি সমান জে কিউ। জে হলো যান্ত্রিক তুল্যাঙ্ক। যদি জে এর মান, যদি ডাব্লিউ এর মান জুল এবং কিউ এর মান জুল বিবেচনা করি তাহলে জে এর মান হবে 1। আর যদি এই কাজের এককে জুল আর এই তাপের এককে ক্যালোরি বিবেচনা করি তাহলে আমরা পাবো এই জে এর মান
তোমরা দেখবো বইতে 4 পয়েন্ট এত জুল পার ক্যালোরি, এটা পাবো জে এর মান। আর এরপরে দেখো ক্লুসিয়াসের মতে এবার কি দিয়েছে, ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, অর্থাৎ এখানে একটা আছে, ল্যাম্প আছে, ল্যাম্পের সাহায্যে তুমি মনে করো এইটাকে উত্তপ্ত করলা, এটা একটু বেড়ে গেল, এই বেড়ে গেল, তাহলে এই বেড়ে যাওয়া মানে কি, কাজ হয়েছে। আর এটার ভিতরে কি, এই শক্তি বৃদ্ধি পেয়েছে, তাই অন্তস্থ শক্তি বৃদ্ধি পেয়েছে। তাহলে এইটা হলো কার সূত্র, ক্লুসিয়াসের। তাই ক্লুসিয়াস সূত্র থেকে আমরা কি জানলাম, যে কোনো সিস্টেমে যদি আমরা তাপ সরবরাহ করি, ওই তাপের কিছু অংশ ওই সিস্টেমের যে কার্যনির্বাহক বস্তু আছে, কার্যনির্বাহক বস্তু বলতে কি বলা যায়, যেমন এখানে কিছু গ্যাস ব্যবহার করছে, গ্যাসটা হলো কার্যনির্বাহক বস্তু, ওই কার্যনির্বাহক বস্তুর অন্তস্থ শক্তি বৃদ্ধি এবং বাকি অংশ কাজে পরিণত হয়। তাই টোটাল অন্তস্থ শক্তি এবং কাজের যোগফলটা হলো যে তোমার ওই কি, যেটুকু তাপ বৃদ্ধি করছি তার সমান। এরপরে আসো আমরা অন্তস্থ শক্তি বলতে কি বুঝি। অন্তস্থ শক্তি বলতে আমরা বুঝি কোনো একটি বস্তুর ভিতর যে পরিমাণ মানে শক্তি অন্তর্নিহিত থাকে। আসলে এখানে অন্তর্নিহিত না, এখানে অন্তস্থ শক্তি বলতে বোঝা যায় যে আমরা যদি কোনো সিস্টেমে তাপ সরবরাহ করি, তাহলে তাপ সরবরাহ করলে সেখানে ওই সিস্টেমের কিছু কি বেড়ে যায়, মানে শক্তি বেড়ে যায়। এই শক্তি কি শক্তি, এরা যান্ত্রিক শক্তি। যেমন আমরা যদি মনে করি যে যান্ত্রিক শক্তিটা কি, আমরা জানি যান্ত্রিক শক্তি হলো বিভব শক্তি এবং আর একটা হলো গতিশক্তি সমষ্টি সমান। এই গ্যাসের ভিতর আমরা যদি, যেহেতু তাপগতীয় বিদ্যা, এখানে গ্যাসের কথা বলবো আমি, গ্যাসের ভিতর দেখা যায় যে আন্তঃনবিক শক্তির কারণে তার স্থানচ্যুত হয়, এই জন্য তার বিভব শক্তির সৃষ্টি হয়। আর এটা হলো এটার ভিতর যদি তাপ সরবরাহ করার, তার তাপমাত্রা বেড়ে যায় এবং তার ফলে তোমার দেখা যায় এখানে গতিশক্তি বেড়ে যায়। অর্থাৎ তাপমাত্রা বাড়ালে এই গ্যাসের কি বেড়ে যায়, গ্যাসের অণুগুলোর গতিশক্তি বেড়ে যায়, আর আন্তঃনবিক বলের কারণে তোমার বিভব শক্তি। তো এই দুই শক্তির সমষ্টিকেই বলা হয় যান্ত্রিক শক্তি। কোনো গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বা অন্তস্থ শক্তি বলতে আমরা বুঝি কি, যান্ত্রিক শক্তিকে। যদি তাপ সরবরাহ করার না, যদি এটা তাপ বাড়ানো না হয়, তাহলে আমরা এই অন্তস্থ শক্তিকে পাবো না। এখন সকল বস্তুরই কিন্তু অন্তস্থ শক্তি থাকে। আমরা যদি দেখি তাহলে এখানে দেখতে পাই, এখানে যদি আমরা একটু পড়ি, তাহলে পড়লে আমরা দেখতে পাই অন্তস্থ শক্তি কাকে বলে। এখানে আমি স্পষ্ট করে বলছি, তোমরা একবার পড়লেই হবে, যে কোনো বস্তু বা তাপগতীয় বিদ্যার ক্ষেত্রে অন্তস্থ শক্তি ইউ থাকবেই, অর্থাৎ এটা থাকবেই, যা আমরা হিসাব মানে করব, যা আমরা হিসাব, এটা হবে যা আমরা হিসাব করব না, এটা হিসাব করব না। তাহলে হিসাব করব কি, এখানে অন্তস্থ শক্তি বলতে বোঝায় বা আমরা যেটা হিসাব করব সেটা হলো ডিইউ, অর্থাৎ পরিবর্তনটা হিসাব করব। পূর্বে যে অন্তস্থ শক্তি আছে এটা আসলে আমরা হিসাব করব না, হিসাব করব এই যে তোমার ডিইউ, মানে অন্তস্থ শক্তির যে পরিবর্তন, এটা হিসাব করব। কিন্তু বলার সময় বলি যে অন্তস্থ শক্তি বৃদ্ধি বা মানে এভাবে বলি, অন্তস্থ শক্তির কথা বলি। যাই হোক, আমরা এখন এইখানে আমরা যদি দেখি যে এগুলি যদি তোমরা পড়ো, পরবর্তীতে এইখানে দেখো আমরা কি পেয়েছি, যে আবার এই যে এইখানে একটা জিনিস আছে, সেটা হলো গতিশক্তি সবসময় তাপমাত্রা এর সাথে সম্পর্ক আছে, সমানুপাতিক। কোনো গ্যাসের গতিশক্তি বেড়ে যাবে তখনই যদি ওই গ্যাসের তোমার তাপমাত্রা বেড়ে যায়। তাপমাত্রা বেড়ে গেলে আমরা কি পাবো, অন্তস্থ শক্তি বৃদ্ধি পাবে, অন্তস্থ শক্তি বৃদ্ধি পাবে। আবার আমরা এখানে যদি দেখি, ক্লুসিয়াস যে সূত্র দিয়েছে, দেখো এখানে ডিকিউ সমান ডিইউ প্লাস ডিকিউ, অর্থাৎ কোনো সিস্টেমের এই যে তাপমাত্রা বৃদ্ধিটাই হলো অন্তস্থ শক্তি। এরপরে নির্ভরতা যদি আমরা হিসাব করি, কোন কোন গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রার উপর নির্ভর করে অন্তস্থ শক্তি, তাপমাত্রার উপর অন্তস্থ শক্তি বা শক্তি বৃদ্ধি তাপমাত্রার উপর নির্ভর করে। আর তরলের ক্ষেত্রে তোমার এখানে নির্ভর করবে অণুগুলোর গতিশক্তির উপর, আমাদের এটা মনে রাখতে হবে। আর কোটিংয়ের ক্ষেত্রে কম্পনের উপর। তাহলে অন্তস্থ শক্তি সবারই থাকে। গ্যাসীয় সিস্টেমে তাপমাত্রা হলে বৃদ্ধি পাবে, তাপমাত্রা অন্তস্থ শক্তি পাবো। আর তরলে যদি গতির শক্তি বৃদ্ধি পাবে তাহলে আমরা অন্তস্থ শক্তি পাবো, হিসাব করতে পারবো। আর কঠিন বস্তুর ক্ষেত্রে আমরা, কম্পনের ক্ষেত্রে আমরা অন্তস্থ শক্তি নির্ণয় করতে পারবো। এরপর তাপের সাথে সম্পর্কযুক্ত কিছু রাশি আছে, যেমন মোলার আপেক্ষিক তাপ, আর একটা হলো গ্যাসের আপেক্ষিক তাপ। মোলার আপেক্ষিক
তাপ বলতে আমরা কি বুঝি? এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাকে মোলার আপেক্ষিক তাপ বলে। আর গ্যাসের আপেক্ষিক তাপ বলতে বোঝা যায় 1 কেজি ভরের গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাকে আপেক্ষিক তাপ বলে। এখানে পার্থক্য হলো এটা হলো 1 কেজি ভরের, আর এখানে পার্থক্য হলো 1 মোল। তাহলে এটা হলো 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করে, আর এটা হলো 1 কেজি ভরের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করে। নিচে আবার আমরা এখানে দেখি COS, অর্থাৎ এই মোলার আপেক্ষিক তাপ এবং আপেক্ষিক তাপের ভিতরে একটা সম্পর্ক আছে। যদি n মোল গ্যাসের তাপমাত্রা DT পরিমাণ বৃদ্ধি করতে হয় এবং D জুল তাপ প্রয়োজন হয়, অর্থাৎ n মোল গ্যাসের তাপমাত্রা DT বৃদ্ধি করতে যদি DQ জুল তাপের প্রয়োজন হয়, তাহলে মোলার আপেক্ষিক তাপ হবে C = DQ/N DT। এককটা কি? জুল পার মোল পার কেলভিন। আবার m কেজি ভরের তাপমাত্রা যদি DT কেলভিন বৃদ্ধি করতে DQ জুল তাপের প্রয়োজন হয়, তবে আমরা এখানে পাই আপেক্ষিক তাপ S = DQ m DT। এরপরে আমরা কি করছি? এই C কে উপরে দিয়েছি, S কে নিচে দিয়েছি। যেহেতু C কে উপরে দিয়েছি এটা আগে লিখছি, এরপর গুণ দিয়ে এটাকে উল্টোই দিয়েছি। এখানে কাটাকাটি যাবার m/n, C/S আবার m/n সমান, এখানে আমরা জানি এই যে যে পরিমাণ গ্যাস থাকবে তার ভর বাই আর ওই গ্যাসের আণবিক ভর সমান হচ্ছে মোল সংখ্যা। তো এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পাই m। সুতরাং এখানে যদি আমরা পাই C = S/মোল, তাহলে আমরা কি পাইলাম? কোনো গ্যাসের মোলার আপেক্ষিক তাপ সমান সমান ওই গ্যাসের আপেক্ষিক তাপ এবং কিসের গুণফল? এবং আণবিক ভরের গুণফলের সমান। আবার আপেক্ষিক তাপকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হলো স্থির চাপে আপেক্ষিক তাপ, আর একটা হলো স্থির আয়তনে আপেক্ষিক তাপ। অনুরূপভাবে মোলার আপেক্ষিক তাপকেও আবার দুই ভাগে ভাগ করা যায়। স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, আর একটা হলো স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। এখানে শুধু আমরা যখন স্থির চাপে আপেক্ষিক তাপ বলবে, তখন আমরা শুধু বলবো সংজ্ঞা বলার সময় স্থির চাপে 1 কেজি ভরের কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় স্থির চাপে আপেক্ষিক তাপ। অনুরূপভাবে স্থির আয়তনের ক্ষেত্রে আমরা অনুরূপভাবে শুধু স্থির আয়তনটা আগে বলবো। আর মোলার আপেক্ষিক তাপের ক্ষেত্রে সেম, অর্থাৎ স্থির চাপে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় ওই তাপকেই বলা হয় স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ CP। অনুরূপভাবে স্থির আয়তন ধরে আমরা এটা নির্ণয় করতে পারি। এই দুইটা আমাদের জানা দরকার ছিল। এরপরে আমরা যে জিনিসগুলি আমরা জানবো যে সেগুলো হলো এরপর আমাদের জানতে হবে সিস্টেম কিভাবে কাজ করে, সিস্টেমের কাজগুলি আমরা কিভাবে সম্পাদন। এখান থেকে সিস্টেমের কাজ, সিস্টেম 4 ভাবে কাজ করতে পারে। একটা হলো সমচাপীয় প্রক্রিয়া, তারপরে 2 নম্বরে আমরা বলবো সমায়তন প্রক্রিয়া, 3 নম্বর সমষ্ণ প্রক্রিয়া, 4 নম্বর হলো রুদ্রতাপীয় প্রক্রিয়া। সমচাপীয় প্রক্রিয়া বলতে কি বোঝা যায়? সমচাপ বলতে বোঝা যায় যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের চাপের কোনো পরিবর্তন হয় না, তাকে সমচাপ প্রক্রিয়া বলে। যেমন এখানে কোনো গ্যাসের চাপ যদি P স্থির ধরে এখানে কোনোভাবে যদি তাপ সরবরাহ করা হয়, তাহলে কি আয়তন একটু বেড়ে যাবে। এই ক্ষেত্রে কাজের পরিমাণ আমরা কি পাবো? dW = F/dx, অর্থাৎ এইটুকু দূরত্ব হলো dx। এখন এইটার ওয়ালে মানে দেওয়ালে যদি F পরিমাণ, পিস্টনের দেওয়ালে F পরিমাণ বল প্রয়োগ করতেছে, তাহলে আমরা কি পাই? F/A, A দিয়ে গুণ দিয়েছি। F/A মানে কি? আমরা জানি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে, তাহলে এইটুকু সমান আমরা চাপ বলতে পারি। আর এটা কি? এটা হলো এটা ক্ষেত্রফল, আর এইটা হলো উচ্চতা, সমান কি? আয়তন, dV আয়তন। তাহলে আমরা এখানে কি পেয়েছি? এত। তাপগতীয় বিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা আগেই বলছি সবসময় বেশি ক্লুসিয়াসের সূত্রটা আমরা ব্যবহার করব। তাহলে এখানে তাপগতীয় প্রক্রিয়ায় আমরা এখানে কি পাই? dQ = du + dW। এখানে dW = কি? আমার equals P dV।
তাহলে এই পিডিবি যদি এই সমীকরণে বসাই তাহলে সমীকরণটা অর্থাৎ তাপগতীয় বিদ্যার প্রথম সূত্রের সমীকরণ হবে ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস পিডিবি। এই ক্ষেত্রে কাজ নির্ণয়ের জন্য আমরা যে লেখচিত্র পাবো, এদিকে চাপ যেহেতু স্থির, চাপ আর উপরে যাচ্ছে না বা নিচেও যাচ্ছে না, স্থিরভাবে যাচ্ছে, আর আয়তন বেড়ে যাচ্ছে, অর্থাৎ আয়তন বেড়ে যাচ্ছে চাপ। তাহলে এখানে আমরা দেখি এটা সরলরেখা বা এই যে এক্স অক্ষের সমান্তরালে যাচ্ছে, এটা আমরা মনে রাখবো। এরপরে আসি সমায়তন প্রক্রিয়া, অর্থাৎ যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের আয়তনের কোনো পরিবর্তন হয় না তাকে সমায়তন প্রক্রিয়া বলে। অর্থাৎ সিস্টেমের কোনো আয়তনের পরিবর্তন, এই যে এখানে ফিক্সড করা, উপরেও যায় না নিচেও যায় না, তাহলে এখানে যেহেতু ফিক্সড এর জন্য বলা হয় আয়তন প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় কোনো কাজ হয় না, তাহলে কাজ না হলে কি হবে? সমায়তন প্রক্রিয়া কাজের পরিমাণ হবে শূন্য। তাহলে আমরা এখানে এই যে কিন্তু এখানে চাপ এবং আয়তনের পরিবর্তন হচ্ছে, কিন্তু কাজের পরিমাণ আমরা শূন্য পেয়েছি। চাপের পরিবর্তন হচ্ছে কিন্তু আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না, আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না। যেহেতু আয়তনের পরিবর্তন হয় না, সুতরাং কাজের পরিমাণ এখানে আমরা কি পাই? শূন্য। অর্থাৎ তাহলে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র হতে আমরা কি পাবো? ডিকিউ ইকুয়ালস টু মানে সরবরাহকৃত তাপ সমান অন্তঃস্থ শক্তি প্লাস ডিডব্লিউ। তাহলে এখানে ডিকিউ ইকুয়ালস টু এত, তাহলে এখানে আমরা পাই ডিকিউ সমান, তাহলে পুরা সরবরাহকৃত তাপটি অন্তঃস্থ শক্তিতে রূপান্তরিত হচ্ছে এখানে। তাহলে এখানে কি এখানে হলো আয়তন স্থির, সম আয়তন যেহেতু বলছি, এখানে হলো আয়তন স্থির। তাহলে সম আয়তন প্রক্রিয়ার একটা আমরা ওই একটু আগেই দেখাইছি, ওই সংজ্ঞা থেকে পাই যে সিবি ইকুয়াল টু ডিকিউ এন ডিটি। মূল সংখ্যা যদি 1 ধরি তাহলে সিবি ইকুয়ালস টু ডিকিউ ডিটি, আর গুণন করলে এটা আমরা পাই। তাহলে ডিকিউর মানটা যদি আমরা এই সমীকরণে বসাই দিই, ডিকিউর মানটা এই সমীকরণে বসাই তাহলে এখানে পাবো অন্তঃস্থ শক্তি এই যে ডিউ সমান সিবিটি ডিটি, কারণ হলো এটার কি ডিকিউর মান। তাহলে দেখা যায় স্থির আয়তনে অন্তঃস্থ শক্তি তাপমাত্রার উপর নির্ভর করে, কারণ হলো অন্তঃস্থ শক্তি সমান সমান স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ এবং তাপমাত্রার পার্থক্যের গুণফলের সমান। তাহলে আমরা মোটামুটি এইখানে আমরা স্থির বা সম আয়তন সম্পর্কে, সমায়তন সম্পর্কে আমরা বুঝতে পারলাম। এরপর আসলো সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া কি? যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে তাকে সমষ্ণ প্রক্রিয়া বলে। এক্ষেত্রে কিন্তু বয়েলের সূত্র প্রযোজ্য। এই ক্ষেত্রে চাপ ও আয়তন উভয় পরিবর্তন হতে পারে। তাহলে আমরা কাজ সমান পাই ডিডব্লিউ ইকুয়াল টু এফ ডিএক্স সমান এফ বাই, এটা আগেই দেখাইছি। এই ক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তন না হওয়ার কারণে ডিইউ সমান কি পাবো? এখানে সিবি ডিটি, আর ডিটি ইকুয়ালস টু যেহেতু জিরো, তাহলে ডিইউ জিরো, তাহলে অন্তঃস্থ শক্তি পাবো আমরা জিরো। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা পাই ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। এখানে ডিকিউ সমান সমান এটা জিরো পেয়েছি, সমান ডিডব্লিউ। তাহলে দেখা যায় সমস্ত এই যেটুকু তাপ সরবরাহ করবে বা তাপ বর্জন করবে সবটুকু কাজে পরিণত হবে। আর যদি লেখচিত্র অঙ্কন করি তাহলে আমরা এখানে পাবো পি উপরে দেই যদি এভাবে, আর বি যদি নিচে দেই তাহলে এভাবে একটা কার্ভ আকারে আমরা চিত্র পেয়ে থাকবো। এরপরে এখানে একটু বিশেষ ক্ষেত্রে আমরা সাধারণত এই কাজটা যদি বের করি তাহলে আমরা এখানে কি কি পাই? যে V2 থেকে V1 পর্যন্ত, অর্থাৎ যদি কোনো গ্যাসের আয়তন V1 থেকে V2 পরিবর্তিত হয়, যেহেতু এই ক্ষেত্রে আয়তন পরিবর্তন হতে পারে, তাহলে আমরা কি পাই? এইটা সমান এই P এর মানটা আবার আমরা এখান থেকে 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে পাই PV = nRT, P সমান এইটা আবার P এর পরিবর্তে মানটা বসাই দিয়েছি। যেহেতু এইটুকু ধ্রুবক, এটার আবার বাইরে নিয়ে আসছি, তাহলে থাকে ডিবি উপরে নিচে ভি। তাহলে আমরা এখানে এই ডিবি বাই ভি, এখানে আমরা সূত্র দেখি ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স সমান সমান ডিএক্স বাই এক্স সমান সমান লন এক্স। তাহলে এইটাও অনুরূপভাবে লিখতে পারি লন ভি, আর আপার লিমিট V2 আর V1। এরপরে এনআরটি, এই ভি এর পরিবর্তে উপরেরটা বসাবো আগে মাইনাস নিচেরটা এনআরটি। এরপরে আমরা জানি এই যে সূত্র আমরা 9-10 এ পড়ছি যে ln m মাইনাস ln n সমান ln m বাই n, সেটা এইভাবে লিখতে পারি। যদি চাপের পরিবর্তন হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কাজের পরিমাণ পাবো nRT ln P1 বাই P2। এখানে শুধু মনে রাখবো এটা হলো V1 আগে আর V2 আগে, আর এটা হলো V1, আর এখানে P1 আগে আর P2 নিচে। এভাবে আমরা কোন প্রক্রিয়ায়
এই যে নির্ণয় করতে পারি সমষ্টি প্রক্রিয়ায় আমরা এই সমীকরণ দিয়ে কাজের পরিমাণ আমরা নির্ণয় করতে পারি। এটার সাহায্যে আমাদের অনেক অঙ্ক করতে হবে। এরপরে আসি রুদ্ধতাপী। এই প্রক্রিয়ায় তাপ স্থির থাকে, তাপমাত্রা পরিবর্তন হতে পারে, আয়তনও পরিবর্তন হতে পারে, চাপেরও পরিবর্তন হতে পারে। অর্থাৎ তাপগতি ও চলক রাশি যে তিনোটাই কিন্তু পরিবর্তন হতে পারে। তাহলে এখানে কি স্থির থাকে? তাপ স্থির থাকে। আমরা বলতে পারি যে প্রক্রিয়ায় সিস্টেমের কি স্থির থাকে? তাপ স্থির থাকে, অর্থাৎ তাপ গ্রহণও করবে না, বর্জনও করবে না, তাকে বলা হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এই যে এখানে একটা দেওয়া হয়েছে, এটা কিন্তু পিস্টনটা এখানে বেড়ে গেছে। এগুলো পুরো কুপরিবাহী পদার্থ দ্বারা গঠিত, অর্থাৎ বাইরে থেকে কোনো তাপ এর ভিতর ঢুকতেও পারে না এবং কি করতে পারে না, বেরো হতে পারে না। এইটাকে টেনে পিস্টন উপরে তুলছে, তাহলে দেখা যায় যে আয়তন বেড়ে গেছে, তাপমাত্রা কমে গেছে। এখানে যদি আমরা বলি এবার কিছুটা চাপও কমে গেছে। তাহলে পরিবর্তন হচ্ছে তিনটেই, কিন্তু বাইরে থেকে কোনো তাপ প্রবেশ এখানে করানো হয় না। এইখানে লেখচিত্রে আমরা দেখি চাপ আর কি, এটা হলো আয়তন। এখানে যখন এইটা বৃদ্ধি করা হয়েছে তখন দেখা যাচ্ছে চাপ একদম কমে গেছে, অর্থাৎ খারাপ হবে। তাহলে এইখানে ওই সমষ্টি প্রক্রিয়ায় যেভাবে একটু বাঁকা হয়েছিল, এই যে তার চেয়েও বেশি মানে খারাপ হয়েছে এটা আমাদের মনে রাখতে হবে যে সমষ্টি প্রক্রিয়ার চেয়ে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এটা এই যে রেখাটা পাই সেটা বেশি, ঢালটা বেশি খাড়া আর কি। তাপগতীয় সিস্টেমের মাধ্যমে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র যে পাই ডিকিউ সমান ডিউ প্লাস পিডি। যেহেতু তাপ বাইরে যাবেও না আসবেও না, তাহলে এখানে তাপ প্রবেশ করবে না, তাহলে ডিকিউ 0, তাহলে আমরা এখানে এইটা পেয়েছি। তো ডিডব্লিউ ইকুয়ালস টু কি পাই? মাইনাস ডিউ। অর্থাৎ অন্তঃস্থ শক্তি যদি কাজের পরিমাণ বেশি হয় অন্তঃস্থ শক্তি কম হবে, আর কাজ যদি কম মানে ঋণাত্মক হয় তাহলে অন্তঃস্থ শক্তি কম হবে। এর অর্থ পিস্টনটা যদি উপরে আমরা টেনে নেই তাহলে অন্তঃস্থ শক্তি কমে যাবে, আর পিস্টনটা যদি ঠিক নিচের দিকে নেই তাহলে এই অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাবে, কারণ হলো তাপমাত্রাও বৃদ্ধি পাবে। এরপরে বিশেষ ক্ষেত্রে আমরা যদি কাজ বের করি এই রুদ্ধতাপী প্রক্রিয়া, তাহলে আমরা এখানে W ইকুয়ালস টু পিডিবি আর V1 থেকে V2 অর্থাৎ আয়তন হিসাব করতেছি। আর P সমান রুদ্ধতাপী প্রক্রিয়া আমরা এটা জানি, এটা যদি আমরা করানো হয় নাই, তোমাদের পরবর্তীতে করানো হবে, কিন্তু এটা আপাতত মনে রাখো PB গামা ইকুয়ালস টু ধ্রুবক। তাহলে P সমান কি? K বাই P গামা। জাস্ট এই মানটাকে এখানে বসাই দিস, K বাই V গামা। বসানোর পর কি হয়েছে, এখানে আমরা এটা যখন উপরে আসছে এটা মাইনাস হয়ে গেছে, কারণ আমরা জানি এই কেটা সামনে নিয়ে গেছি আর উপরে আসলে এটা মাইনাস হবে পাওয়ারটা। এরপরে এই সূত্রের সাহায্যে এখানে কি করছি, এটার সাথে 1 যোগ হবে, তাহলে ভি পাওয়ার মাইনাস গামা প্লাস 1, আবার যে পাওয়ার এটাই আবার নিচে হবে। এরপর এটা জাস্ট সাজাই লিখছি কে, এটা যেহেতু মাইনাস এই জন্য 1টা আগে লিখছি আর এটা মাইনাস এটা পরে লিখছি, আর ভি এটা লিমিটটা ঠিক আছে V2 V1। এরপর আসো এখানে কেটা বাইরে নিয়ে গেছি, তাহলে থাকে কি এইটা। এখন ভি এর পরিবর্তে উপরেরটা আগে বসবে, তার এটা অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট। এরপর V2 আগে বসলো, ভিটি পাওয়ার যা আছে ভিটি এটাই থাকবে, ভি এর পাওয়ার যা আছে তাই থাকবে, তাহলে V2 মাইনাস V1 পাওয়ার যা আছে তাই। এরপরে আসো এই লাইনের পরে আমরা এই যে কে দিয়ে গুণ করে দিস, কে দিয়ে গুণ করলে আমরা কে এর পরিবর্তে সুবিধা মতো আমরা এখানে যেহেতু কি আছে 2 আছে, তাহলে কে সমান আমরা কি ছিল আমাদের এই যে P1 V1 P2 V2 কে, এটা তো লিখতে পারি। কে এর পরিবর্তে এখানে যেহেতু 2 আছে, 2 এর সাথে এই 2 এর অংশ লিখছি, এইটুকু লিখছি এখানে, এই যে এইটুকু। আবার সেম ভাবে 2 এর অংশ এখানে লিখছি, আবার 1 এর অংশ এখানে লিখছি। লেখার পরে এখানে ক্যালকুলেশন করার পরে দেখো যেহেতু ভি এর পাওয়ার গামা প্লাস 1 মাইনাস এত, এটা লিখতে পারি, গামা গামা কাটা যায়, তাহলে ভি এর পাওয়ার 1 তো আর লিখতে হয় না, তাহলে P2 V2 মাইনাস P1 V1, তাহলে 1 বাই 1 মাইনাস গামা কি লিখতে পারি P2 V2, আর এখানে কি পাই P1 V1। আবার 1 মোল গ্যাসের ক্ষেত্রে আমরা জানি এই যে এটা জানি, তাহলে 1 এর ক্ষেত্রে আমরা কি N আর T1 লিখতে পারি। এরপরে এইখানে আবার 2 এর পরিবর্তে N T আর T1 লিখতে পারি, এটা T2, এই অংশ কমন যায়, এটাকে আমরা কমন নিয়ে নিচ্ছি এখানে,
তাহলে এইভাবে এই রুদ্রতাপীয় প্রক্রিয়ায় আমরা কাজের পরিমাণ এইটা পেয়ে থাকবো, রুদ্রতাপীয় প্রক্রিয়া এইটা। আর সমষ্টি প্রক্রিয়া তো আগেই দেখানো হয়েছে। এরপরে তোমাদের মানে এখানে দেখো একটা অঙ্ক দিয়েছি যে কোনো বস্তু 600 জুল তাপ সরবরাহ করলে 900 জুল কাজ হয়, তবে অন্তস্থ শক্তির পরিমাণ কত হ্রাস বা বৃদ্ধি পাবে। তাহলে এই সূত্র প্রয়োগ করে তোমরা এখানে বের করবা যে এই ডিউর মান এটা কি যদি ঋণাত্মক বের হয় হ্রাস পাবে ডিউর মান, না হয় কি হবে বৃদ্ধি পাবে যদি পজিটিভ বের হয়। আর এরপরে আছে এত ডিগ্রি তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন দ্বিগুণ করা হলে কাজের পরিবর্তন কত হবে। এখানে তাপমাত্রাটা হলো নির্দিষ্ট, মানে বুঝতে হবে এটা সমষ্টি প্রক্রিয়া। তাহলে এখানে এন এর মান কত, এন এর মান ধরে নেব যে যেহেতু নাই এন এর মান ধরে নিই 1 মোল যদি ধরে নিই এখানে এন এর মান। আর আর এর মান তো জানাই আছে, টি হলো 70 ডিগ্রি সেলসিয়াস প্লাস 270 ডিগ্রি সেলসিয়াসকে আমরা নিয়ে নেব কেলভিনে নিয়ে নেব। আর ভি2 ভি1, তাহলে ভি2 ভি1 এখানে শর্তে যা বলছে আমরা এই শর্তটা অ্যাপ্লাই করে এই অঙ্কটা আমরা করতে পারবো। এরপরে এখানে 3 নম্বরে দেখো একটি দ্বিপারমাণবিক গ্যাস 1 মোল গ্যাসের দ্বিপারমাণবিক 1 মোল গ্যাসের তাপমাত্রা এত ডিগ্রি থেকে এত ডিগ্রি উন্নীত করা হলে তার কাজের পরিমাণ কত হবে। এইখানে আমরা কাজ যদি এটা হিসাব করি D2 এই T2 এটা অবশ্যই কেলভিন স্কেলে নিতে হবে, কেলভিন স্কেলে নিয়ে আমরা এই অঙ্কটা কমপ্লিট করতে পারবো। এখানে দেখো রাজশাহী বোর্ড 2019-এর একটি কোশ্চেন আছে যেটা সলিউশন এখানে করে দিয়েছি, তোমরা এটা বাসায় ভালো করে দেখবা। দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের 2 জন শিক্ষার্থী সুজন ও শৈলী একটি আদর্শ গ্যাসকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 300 সেন্টিমিটার পারদ চাপে যথাক্রমে সমষ্ণ ও রুদ্রতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আয়তন অর্ধেক করল। গ্যাসটি দ্বিপারমাণবিক। প্রথম আসছে পানির তৈলবিন্দু কাকে বলে। এর উত্তরটা আমি এখানে লিখে দিয়েছি, দেখো যে পানির তৈলবিন্দু 4.58 মিলিমিটার পারদ চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ, বিশুদ্ধ জলীয় বাষ্প, বিশুদ্ধ বরফ আর এটা হবে বিশুদ্ধ পানি, এখানে পানি লিখে নিও, বিশুদ্ধ পানি ও জলীয় বাষ্প দেখো এখানে পানি লিখে নিও, পানি লিখে নিও। আচ্ছা পানি, তাহলে কি কি যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ ও বিশুদ্ধ পানি ও জলীয় বাষ্প একটি তাপগতীয় সাম্য অবস্থায় থাকে তাকে পানির তৈলবিন্দু বলে। এখানে কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে এই চাপের কথা পুরোটা বলতে হবে। আর একটা জিনিস বলতে হবে, এই তৈলবিন্দুর তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস 0.01 ডিগ্রি সেলসিয়াস অথবা 273.16 কেলভিন, এটা তোমাদের স্পষ্ট করতে হবে। এরপর 2 নম্বর কোশ্চেন দেখো, বলছে পিবি লেখচিত্রে রুদ্র রেখা সম এন্ট্রপি রেখা বলা হয় কেন। এন্ট্রপি বলতে আমরা বুঝি সাধারণত যে তাপগতীয় প্রক্রিয়ায় তাপমাত্রার সাপেক্ষে তাপের পরিবর্তন হারকে এন্ট্রপি বলে। যেহেতু এখানে পিভি দেখো চাপ এবং আয়তন, এমনি মানে এখান থেকে বোঝা যায় যে চাপ ও আয়তনের তো পরিবর্তন হয় রুদ্রতাপ প্রক্রিয়ায়, কিন্তু তাপের কোনো পরিবর্তন হয় না। আর তাপের যদি পরিবর্তন না হয় তাহলে এন্ট্রপি কি হবে, দুর্ভোগ হবে। এই যে এখানে দেখো ডিএস সমান এটা লেখা যায়, তাহলে ডিকিউ সমান কি 0, তা ডিএস 0 এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এস ইকুয়ালস টু কি হবে, দুর্ভোগ হবে। কাজেই এন্ট্রপি এই যে এখানে যে কথাটা বলছে সেটা আমরা ওখানে লিখে দেব যে সম এন্ট্রপি রেখা বলা হয়। এখানে তোমরা অবশ্যই গ্রাফটা দিয়ে দেবা, যে গ্রাফটা দেখো কিভাবে এখানে বেড়ে যাচ্ছে, এখানে চাপ উপরের দিকে আসছে, আয়তন বেড়ে যাচ্ছে, কিন্তু এখানে কার উপর কোনো নির্ভর নাই, এখানে তাপের উপর কোনো নির্ভরতা নাই। কাজেই আমরা এখান থেকে বলতে পারি যে সম এন্ট্রপি সবসময় কি থাকবে, এখানে সম এন্ট্রপি মানে সমান থাকবে আর কি, এন্ট্রপির কোনো পরিবর্তন হবে। এরপরে গ নম্বরে বলছে দেখো গয়ে শৈলীর কর্তৃক সংগঠিত তাপগতীয় পরিবর্তনের গ্যাসটির তাপমাত্রা কত।
তাহলে এটা কোন প্রক্রিয়া, এটা আমাদের বুঝতে হবে। শৈলীর কর্তৃক সংগঠিত প্রক্রিয়াটি রুদ্রতাপীয় প্রক্রিয়া। তো রুদ্রতাপীয় প্রক্রিয়া আমরা এখানে এই অঙ্কটা এইভাবে করতে হবে। রুদ্রতাপীয় প্রক্রিয়া আমরা জানি তাপমাত্রা আর আয়তনের সম্পর্ক হলো এটা, T1 V1 গামা মাইনাস 1 T2 V2 গামা মাইনাস, এখান থেকে আমরা T2 বের করে ফেলবো। এরপরে T2 এটা হলো গ, তাহলে গ আমাদের এখানে আমাদের কমপ্লিট হলো। এরপরে দেখো বন্ধ, এরপরে গ হলো মানে এই যে উদ্দীপকটা আছে এতে কে বেশি, মানে কাজ কার বেশি হয়েছে, কাজ সম্পাদন কে বেশি করতেছে। এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে সুজন হইলো সমষ্টি প্রক্রিয়ায় কাজ করছে। সমষ্টি প্রক্রিয়ায় আমরা সংজ্ঞা জানি, এটা সমষ্টি প্রক্রিয়ায় কাজের পরিমাণ জানি, একটু আগেই আমরা করছি। W1 ধরলাম এটাকে সমান N আর লন V2 বাই V1। এখান থেকে আমরা আয়তন, এই যে V1 হলো কি প্রাথমিক আয়তন V1, এরপর চূড়ান্ত আয়তন অর্ধেক হয়ে গেছে, অর্ধেক এটা বসাই দেবো। তাহলে এখানে আমরা মান পাবো, এখানে যদি মান বসাইলে আমরা পাবো -1728 এত। এরপর শৈলীর ক্ষেত্রে আমরা দেখব যে রুদ্রতাপীয় প্রক্রিয়া কাজ করেছে। তো রুদ্রতাপীয় প্রক্রিয়া আমরা কি জানি, N আর 1 - T, এইখানে আমরা মানটা বসাই দেব, মান বসাইলে আমরা এইটা পাবো। তাহলে এইখানে আমরা দুইটাই যেহেতু ঋণাত্মক, এখানে ঋণাত্মক হইলে দুইটাই ঋণাত্মক কাজ। আমরা কাজের ক্ষেত্রে দেখব যে শুধু মান দেখব কার মান বেশি, যার মান বেশি তার কাজ বেশি, সে ঋণাত্মক হতে পারে ধনাত্মক হতে পারে। আমরা এই কাজের হিসাবের সময় অবশ্যই শুধু সংখ্যা হিসাব করব, আর ঋণাত্মক চিহ্ন দ্বারা ধনাত্মক ঋণাত্মক কাজকে হিসাব করব। তো পরবর্তীতে আমরা এখানে দেখতে পেলাম কি কার কাজ বেশি, এই যে এখানে কে কাজ বেশি করছে, এই শৈলী বেশি কাজ সম্পাদন করতে পারছে আর এ কম করতে পারছে। তো এটা আমরা এখানে ব্যাখ্যা দেব, শুধু শৈলীর কাজ বেশি, এইটুকু দেওয়ার পরে আমরা এটা মোটামুটি আমরা এখানে পুরো মাছটা পাবো। তো এইটুকুই আজকের পর্যন্ত, তোমরা বাসায় বাকি অংশ শেষ করবে। সবাইকে ধন্যবাদ।